সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছি। এই মহামারী প্রাদুর্ভাব অবস্থায় দেশের শিক্ষা ব্যবস্থাটা যে অবস্থায় ধ্বংস হয়েছে, তখনকার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকা দিয়েছে অনলাইন ক্লাস করার জন্য, সেই অনুসারেই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন বাপ্পি, প্রভাষক, দিনাজ বেগম বিমা, বকুলবাড়ি নয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। আজকে আলোচনার বিষয় হলো অর্থের সময়ের মূল্য। আমার অর্থের সময় মূল্য দিনাজ বেগম বিমার চতুর্থ চ্যাপ্টার। অর্থের সময় মূল্যটা কি সেটা সম্পর্কে আগে তোমাদের জানতে হবে। আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যে অর্থের পরিবর্তন ঘটে, সেই পরিবর্তন ঘটে তাকেই অর্থের সময় মূল্য বলে। আমরা সাধারণত জানি দেশে যে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে পূর্বের ক্লাসগুলোই আমি আলোচনা করেছি যে বাংলাদেশে যে সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কী কী আছে, যে বাংলাদেশের ন্যাশনালাইজ যে সকল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো রয়েছে, বাংলাদেশের যে সকল লিজিং ফাইন্যান্স কর্পোরেশনের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সকল ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং সরকার অন্যান্য আরও কয়েকটি যে সকল ঋণ প্রদান করে যে সকল এনজিও প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে অর্থ সংগ্রহ এবং এই প্রতিষ্ঠানে নিজেদের অলস টাকা ওই প্রতিষ্ঠানে জমা দেওয়া, এর স্বার্থে আমাদের সাধারণত অর্থের সময়মূল্য জানা অত্যন্ত জরুরি। আমরা জানি না, আমরা এর আগে যখন ক্লাস 9-10 তোমরা পড়ে আসছো যে আসলে সরল সুদে আমার বর্তমান মূল্য যদি এখানে আই সমান পিএনআর এরকম একটা সূত্র তোমরা অনেক অঙ্ক করে আসছো, কিন্তু এটা একটা সরল সুদের সিস্টেমে তোমাদের অর্থের সময়মূল্য অর্থাৎ ভবিষ্যতে নির্ধারিত মূল্য, বর্তমানে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর নাম্বার অফ ইয়ার আর ইন্টারেস্ট রেট, এই তিনটা বিষয় নিয়ে তারপর গুণ করে যেটা পাওয়া যায় সেটাই হয়ে গিয়া ভবিষ্যৎ মূল্য। কিন্তু এই অর্থের সময়মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে প্রেজেন্ট ভ্যালু। এটা সংক্ষেপে বলা হয় পি। এরপর আছে কি ফিউচার ভ্যালু। সংক্ষেপে বলা হয় এফডি। এরপর আরেকটা ইনস্ট্রুমেন্ট যেটা দরকার হলো কি নাম্বার অফ ইয়ার। যেটা সংক্ষেপে বলা হয় এন। ইন্টারেস্ট রেট, এটা সংক্ষেপে আইও ব্যবহার করা হয়, আবার আর ব্যবহার করা হয়। তোমরা যেখানে যে অবস্থানে দেওয়া থাকবে সেই পদ্ধতি তোমরা ব্যবহার করে নেবে। এরপরে সিনিয়া অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। সংক্ষেপে এ ব্যবহার করা হয়। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জরুরি একটা জানতে হবে, কারণ তোমরা অঙ্ক করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় জানতে যাবে। যাই হোক, আমি এখন একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে আসলে অর্থের সময়মূল্য কিভাবে পরিবর্তিত হয়। আজকের যদি 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখা হয়, 100 টাকা ব্যাংকে রাখলে ব্যাংক যদি 10% হারে মুনাফা প্রদান করে থাকে, তাহলে আজ থেকে ঠিক 4th বছরে গিয়ে এই 100 টাকা কত হবে? আমরা যদি সরল সুদে চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে, 100 টাকা 10% হারে 4th বছরে 40 টাকা হবে হয়তোবা, তাহলে সব মিলিয়ে হবে গিয়ে 100 সাথে যদি 40 যোগ করেন তাহলে 140 টাকা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ হারে এটা সম্পূর্ণ ভিন্নধর্মী না। সরল সুদে আমাদের এখানে একটা সহজ আছে, কিন্তু চক্রবৃদ্ধি সিস্টেমে ব্যাংকে সাধারণত সুদ নির্ধারিত করে। এখন দেখা যায় আজকের 100 টাকা 10% ঠিক 1 বছর পরে এখানে হয়তো 110 টাকা হবে।
10%। এর পরবর্তী বছরে আবার এই টাকাটাই, এই 110 টাকার যদি 10% হয় তাহলে হয়তো 121 টাকা হবে, সুদ এবং আসল সহ। পরবর্তী বছর যদি এটা আবার তৃতীয় বছর যদি 131 টাকা হবে, 33 টাকা। তো দেখা যাচ্ছে কি আমরা যদি সহজ হিসাব করি, দেখা যাচ্ছে যে 100 টাকা যদি এক সরল সুদে চিন্তা করি তাহলে আমার তৃতীয় বছরে এখানে 130 টাকা হওয়ার কথা ছিল। চক্রবৃদ্ধি সিস্টেমে সেটা হচ্ছে 130 টাকা। তাহলে এখন আমরা অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে আমরা ফর্মুলাটা দেওয়ার ব্যবস্থা করি। ধরা যাক আপনি ভবিষ্যতে হয়তো বা 1 লক্ষ টাকা জমাবেন আজ থেকে 5 বছর পরে। ব্যাংক আপনাকে দিচ্ছে হয়তো 10%। ভবিষ্যতে যদি আপনি 1 লক্ষ টাকা জমাতে চান 5 বছর পরে, আজ থেকে 5 বছর পরে 1 লক্ষ টাকা পেতে চান, তাহলে আজকে আপনি ব্যাংকে কত টাকা জমা দেবেন সেটা আপনার জানা জরুরি। তাহলে এখন আমরা একটা ফর্মুলা লিখেছি EB সমান FB ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n। এখন আমরা আসি যে এখানে FB এর মানটা কত, যে আজ থেকে ঠিক 5 বছর পরে আমি 1 লক্ষ টাকা জমাতে চাই, তাহলে সেক্ষেত্রে ইকুয়াল ভ্যালু 1 লক্ষ টাকা। কত বছর পরে, নাম্বার অফ ইয়ার, দ্যাটস মিন n এর মান 5। আবার রেট বা I অবধি R একই, যেখানে যেটা ব্যবহার করে সেটাই ব্যবহার করবেন। এখানে 10% অথবা এখানে দশমিক এখানে যদি হয় 0.10। এখন আমি প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে চাই, সেক্ষেত্রে তোমরা দেখো 1 লক্ষ টাকা এর নাম 1 প্লাস I এর মান 0.10, n এর মান 5। এখন ক্যালকুলেটর অটোমেটিক্যালি এটা তোমার ফর্ম পেয়ে যাবে। এখন যদি এখানে যদি ব্যতিক্রম ধরে একটা জায়গায় যদি যাই, আমরা ঠিক আজকে 1 লক্ষ টাকা জমা ঠিক 5 বছর পরে আমি কত টাকা জমা পাবো? 1 লক্ষ টাকা যদি আজকে ব্যাংকে জমা দিতে 5 বছর পরে আমি কত টাকা পাবো? এখানে নাম্বার অফ ইয়ারের মান 5 আর I অবলিক R এর রেট হচ্ছে 10% অথবা 0.2। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলা থেকে এই রেজাল্টটা বের করে নিই। আমরা যদি একটু সমাধানের দিকে যাই, তাহলে AB সমান PV 1 প্লাস I পাওয়ার অটোমেটিক্যালি এখন আমরা মানটা বসিয়ে রেজাল্টটা পেয়ে যাব নিমিষে। পেয়ে যাবো আমি ভবিষ্যতে 1 লক্ষ টাকা যদি আজকে জমা দেই ঠিক 5 বছর পরে আমি কত টাকা। এটা যদি সিঙ্গেলের দিক থেকে হয়, এখন দেখা গেছে কি আনইভেন অসমানের ক্ষেত্রে সেটা কবে গিয়েছে ডায়াগ্রামের মধ্যে দেখানোর চেষ্টা করি। আজকে আমি 50,000 জমা দেব, 1 বছর পরে 40,000 জমা দেব, 2 বছর পরে 30,000 টাকা জমা দেব, 3 বছর পরে 35,000 টাকা জমা দেব, 5ম বছরে গিয়ে আমার ফিউচার ভ্যালুটা কত দাঁড়াবে। ব্যাংক আমাকে রেট দিচ্ছে, ইন্টারেস্ট রেট দিচ্ছে 10%।
তাহলে এই আনইভেনের ক্ষেত্রে আমার কি ফর্মুলা লাগবে? এক্ষেত্রে আমার করতে হবে যে ফিউচার ভ্যালু যেমন পঞ্চম ইয়ার এর বি 5 সমান এখন প্রেজেন্ট ভ্যালু বর্তমানে আছে PV1 এর আগে একটু এখানে আসলে পঞ্চম বছর শেষে আমার কত টাকা জমা হবে সেটা AB5 দ্যাটস পঞ্চম বছর শেষে আমার এখন প্রথমে জানতে এই যে ফার্স্ট ইয়ার এই সূত্রে এখানে শুধু PV1 দ্যাটস 1 প্লাস I পাওয়ার n প্লাস PV2 1 প্লাস I পাওয়ার n প্লাস PV3 1 প্লাস I পাওয়ার n প্লাস PV1 প্লাস PV4 1 প্লাস I পাওয়ার n। তাহলে আমি পঞ্চম বছর শেষে ফিউচার ভ্যালুটা আমার কত হবে দেখা যাচ্ছে কি এখন সূত্র অনুযায়ী PV1 দ্যাটস হয়ে গিয়া প্রেজেন্ট ভ্যালু আর প্রথম বছরের যে মানটা এখানে 50,000 টাকা আছে 1 প্লাস I এর মান 0.10 পাওয়ার এখানে হবে গিয়া 1 প্লাস PV2 এখানে 40,000 টাকা 1 প্লাস 0.10 কাটতে বলছি। আসলে একটা বিষয় একটু খেয়াল করো এখানে দেখো যে পঞ্চম বছর শেষে আমি ফিউচার ভ্যালু জানতে চাচ্ছি তাহলে এখন আমি PV1 দিয়েছি এই 50,000 টাকা PV2 দিয়েছি এই 40,000 টাকা PV3 দিয়েছি এই 30,000 টাকা PV4 দিয়েছি 35,000 টাকা কিন্তু এই পঞ্চম বছরে যখন আমি এই 35,000 টাকা কাউন্টিং করব পঞ্চম বছর থেকে চতুর্থ বছর যদি অভ্যন্তরীণ সময়টা নির্ধারণ করি তাহলে 1 বছর পঞ্চম বছর থেকে যদি তৃতীয় বছর অভ্যন্তরীণ সময়টা নির্ধারণ করি তাহলে 2 বছর হয় পঞ্চম বছর থেকে যদি দ্বিতীয় বছরে আসি তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ সময়টা নির্ধারণ করলে 3 বছর হয় এখান থেকে যদি আমি এইটে আসি 1 বছরের প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালুতে যাই সেক্ষেত্রে 4 বছরের ইনডিফারেন্স দাঁড়ায় তাহলে এখন এই PV n এর মানটা হবে গিয়া PV4 এই n এর মানটা PV3 n এর মানটা PV2 n এর মানটা PV1 এখন আমরা মানগুলো বসিয়ে দিই 50,000 1 প্লাস 0.10 পাওয়ার 4 প্লাস 40,000 1 প্লাস 0.10 পাওয়ার 3 প্লাস 30,000 1 প্লাস I 0.10 power 2 plus 35,000 1 plus 0.10 power 1 এখন ক্যালকুলেটর অটোমেটিক্যালি ক্লিক করে রেজাল্টটা চলে আসবে স্টেপ বাই স্টেপ। তো এরপর যে আমরা জানা হলো যে সিঙ্গেল যে সূত্রটা একটা হচ্ছে সমান এবং অসমান বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ধারণ করা হয় আবার ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য কিভাবে নির্ধারণ করা হয় সেটা সিঙ্গেল সূত্রটা আমাদের জানা হলো এবং যেটা অসমান থাকে বা আনইভেন থাকে সেই সূত্রটা জানা হলো। এরপরে আসি গিয়া আমার পরবর্তী স্টেপে যদি আমাদের দেশে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোই সাধারণত ইনস্টলমেন্ট শব্দটা ব্যবহার করে ইনস্টলমেন্ট সিস্টেমে লোন গ্রহণ করা হয় লোন প্রদান করা হয় প্রয়োজনে আবার নিজেরা অনেক সময় ডিপিএস করি আমরা বিভিন্ন টার্মে আমরা লোন গ্রহণ করি আবার নিজেদের প্রয়োজনে আমরা ফিক্সড ডিপোজিট করি সেটা সূত্রটা আমরা কীভাবে ব্যবহার করব সাধারণত এর আগে জানছি যে অ্যামাউন্ট of installment সমান সমান a এখন যেটা এনইউটি ফ্যাক্টরে PV সমান a into 1 by I minus
I into 1 plus I power n। এই একটা ফর্মুলা দিয়ে প্রত্যেকটা ইনস্টলমেন্ট অটোমেটিক্যালি বের হবে। তা আমার সাধারণত লেখা আছে কি ব্যাংকে কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা লোন গ্রহণ করছি। অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন আমি যে কোনো একটা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা লোন গ্রহণ করলাম, 12টা কিস্তি, প্রতিটা কিস্তিতে 10,000 করে, 12টা কিস্তিতে 1,20,000 টাকা। আমার আসলে ইন্টারেস্ট রেটটাও আমার জানা নেই, সেটাও আমি বের করতে পারবো। অথবা দেখা গেছে কি শুধুমাত্র ইন্টারেস্ট রেট বলছে আর ইনস্টলমেন্ট 12টা দিতে বলছে আর প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 লক্ষ টাকা। তাহলে সেক্ষেত্রে আমি ইনস্টলমেন্টটা অ্যানুয়াল যেটা হচ্ছে কি বাৎসরিক যে ইনস্টলমেন্ট সেটা আমি কীভাবে বের করবো। এই ক্ষেত্রে দেখো যে আমি আজকে পাচ্ছি 1 লক্ষ টাকা, ব্যাংক আমাকে অফার করলো যে আমি 10%ই ঋণ দিয়ে থাকি, অথবা আর 10 বছর বয়সে আমি এই টাকাটা আমি শোধ করব। এখন ইনস্টলমেন্ট আমার কত দাঁড়ায়? আমার একটা ফর্মুলা দেওয়া আছে, সমাধান অঙ্কের মধ্যে যদি পিভি ধরি 1 লক্ষ টাকা, এর জায়গায় এ থেকেই গেল 1/i, i এর মান 10%, এর মান 20। এখন অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে সুন্দর হবে যে অ্যানুয়াল ইনস্টলমেন্ট যেটা আছে সেটা। তো এই চ্যাপ্টারে আজকে আমরা জানতে পারলাম যে আসলে সিঙ্গেলের সূত্রটা, সিঙ্গেল যে বর্তমান মূল্য দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যটা কীভাবে বের করা হয়, আবার ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য কীভাবে বের করা হয়, নাম্বার অফ ইয়ার কীভাবে বের করা হয়, আমার ফর্মুলার অনুপাতে চলে আসছে। আবার অ্যানুয়াল ইনস্টলমেন্ট সম্পর্কে যেটা অ্যানুইটি ফ্যাক্টর সেটাও চলে আসছে। এই চ্যাপ্টারে যে সকল সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাগুলো বাসায় বসে তোমরা প্র্যাকটিস করে পরবর্তীতে যদি কোনো সমস্যা থাকে আমার অনলাইন পেজে নক করবে, আমি সমস্ত সমস্যা সমাধান করে দেবো। আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি।